তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বটি। আজ এই পর্বটি একটি বিশেষ পর্ব, কারণ এবার যারা মাধ্যমিক দিয়েছে অর্থাৎ মাধ্যমিক 2025-এর যারা অঙ্ক পরীক্ষা দিয়েছে তাদের কাছে এটি খুব ইম্পর্ট্যান্ট। কারণ এই পর্বে আমি মাধ্যমিক 2025-এর অঙ্কের যে কোশ্চেন পেপারটি আছে সেটি সম্পূর্ণভাবে সমাধান করব। তো তোমরা দেখতে থাকো কিভাবে প্রত্যেকটি প্রশ্ন আমি সমাধান করছি এবং তার উত্তর আমি বলে দিচ্ছি এখানে, এবং এই উত্তরগুলো মিলিয়ে নিলেই তোমরা স্কোরটা জেনে যাবে যে তোমরা মাধ্যমিকে এবার অঙ্কে কত পেতে চলেছো। তাহলে শুরু করি। দেখো, তোমরা জানো যে আমাদের অঙ্কর প্রথমেই থাকে এমসিকিউ। তাহলে এমসিকিউতে আমরা স্টার্ট করছি। এমসিকিউ এর প্রথমেই আছে, দেখো 1 নম্বর অঙ্কটি কি বলেছে যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বলেছে যে বার্ষিক X% সরল সুদের হারে Y টাকার জেড মাসের সুদ কত হবে, এটা আমাকে নির্ণয় করতে হবে। আমরা সুদ কষা অঙ্কের ক্ষেত্রে সবসময় জানি যে আমরা সময়টাকে সবসময় বছরে কনভার্ট করে করতে হয়। তাহলে সুদ নির্ণয়ের ফর্মুলা কি আমরা জানি, I is equal to PTR by 100, অর্থাৎ আসল ইন্টু সময় বাই। তাহলে এখানে কি আছে, আসল কত, এখানে আসল হচ্ছে Y টাকা। এই যে বলেছে Y টাকার জেড মাসের সুদ, বার্ষিক X% সরল সুদের হারে Y টাকার জেড মাসের সুদ কত হবে। তাহলে এখানে পরিষ্কার Y টাকার সুদ, তাহলে আসল হচ্ছে Y টাকা ইন্টু সময় কত, জেড মাস, কেবলই বললাম মাসকে আমরা বছরে পরিণত করব, 12 দিয়ে ভাগ, ইন্টু সুদের হার কত বলেছে, ইন্টু আছে ক্যাপিটাল X, বাই তো 100 তো আছেই। তাহলে সবগুলোকে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই তাহলে কি পাবো, XYZ বাই 1200। তাহলে কোন অপশানটা সঠিক হচ্ছে, অপশান এ। সুতরাং যারা অপশান এ করে এসছো তোমাদের উত্তরটা একদম সঠিক। চলে আসবো পরবর্তী 2 নম্বর কোশ্চেনে। দেখো কি বলেছে, A:2 ইজ ইকুয়াল টু B:5 হলে এ বি এর কত পার্সেন্টের সমান হবে, এটা আমাকে নির্ণয় করতে হবে। A:B এখানে বলে দেওয়া আছে, তাই না? তাহলে এখানে কাজ করতে পারো, এখান থেকে আমরা কি পেতে পারি, এখান থেকে আমরা পেতে পারি যে A/B ইজ ইকুয়াল টু কত বলো তো দেখি, 2/5। এবার এই যে বলেছে এ বি এর কত পার্সেন্ট, এটা পার্সেন্টে কনভার্ট করলে কত হবে, 2/5কে যদি তুমি 100 দিয়ে পার্সেন্টেজ করো তাহলে কত পাবে, এটা পেয়ে যাবে হচ্ছে, কাটাকাটি করে দাও, তাহলে 5 দিয়ে 100কে কাটলে কত হবে, 20। তাহলে 20 দুগুণ কত হচ্ছে, 40। তাহলে হয়ে যাবে হচ্ছে 40%। তাহলে অপশান সি আমাদের সঠিক উত্তর। তোমরা যারা সঠিক উত্তর পেয়ে গেছো তোমরা সাথে সাথে 2 নাম্বার নিজের ক্রেডিট স্কোর করে নাও, তোমরা অলরেডি 2 নাম্বার পেয়ে গেছো। পরবর্তী অঙ্ক আমরা চলে এলাম 3 নাম্বার অঙ্ক। দেখো 3 নাম্বার অঙ্কে কি বলেছে যে 3 নাম্বার অঙ্কে বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তটা আমাকে একটু আগে এঁকে নিতে হবে। ও বৃত্তের ছবি আঁকতে হবে, বুঝতেই পারছো। তাহলে প্রথমে আমরা একটা বৃত্তের ছবি এখানে এঁকে নিই। অঙ্কটা জাস্ট বুঝবার জন্য, তোমাদের না করলেও হবে। এখানে ও কেন্দ্রীয় বৃত্ত, তার হচ্ছে এবি ব্যাস, তাহলে এবি হচ্ছে বৃত্তের ব্যাস, ও কেন্দ্রীয় বৃত্ত কেন্দ্র ও, এবং এসি জ্যা, তাহলে এখানে একটা জ্যা বলেছে, তাহলে এর উপর একটা বিন্দু হবে সি, তাহলে সাপোজ এটার নাম দিলাম সি বিন্দু। এইবার কি বলেছে, এসি জ্যা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ তৈরি করে। এবার এসি জ্যাটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ করেছে বলছে, এটা এই কোণটা 60 ডিগ্রি। তাহলে বলছে ও সিবি অর্থাৎ এই কোণটা কত ডিগ্রি হবে, এইটা আমাকে নির্ণয় করতে হবে। কোন কোণটা, এই কোণটার মান কত ডিগ্রি হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। আমাদের কত বলে দেওয়া আছে, ও সিবি। আচ্ছা, ও সিবি যদি 60 ডিগ্রি হয় তাহলে আমরা এটা একটা সরল কোণ, আমরা জানি বৃত্তের ব্যাস, তাহলে বাকি কোণটার মান কত ডিগ্রি হবে, 180 থেকে তুমি যদি 60 ডিগ্রি বিয়োগ করে দাও তাহলে পেয়ে যাচ্ছ কত, 120 ডিগ্রি পেয়ে যাচ্ছ। এখন এই কোণটা কোন ত্রিভুজ, ত্রিভুজ ও সিবি এর মধ্যে এই কোণটা 120 ডিগ্রি, তাহলে বাকি যে কোণ দুটো থাকছে এই দুটোর যোগফল কত ডিগ্রি হবে, বাকি কোণ দুটোর যোগফল হবে হচ্ছে 60 ডিগ্রি, হ্যাঁ কি না, কারণ আমার ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি। এইবার দেখো ওসি আর ওবি কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ও সিবি এবং ও বিসি কোণ দুটো সমান হবে, তাই কি না। তাহলে আমাকে ও সিবির মান চেয়েছে, তাহলে দুটোর যোগফল যদি 60 ডিগ্রি হয় তাহলে শুধু ও সিবি কোণটার মান কত হবে, ও সিবি আমরা কী করবো, 60কে 2 দিয়ে ভাগ করে দেবো, কারণ দুটোর মান তো সমান, তাহলে ভাগ করে দিলে কত পেয়ে যাবো, 30 ডিগ্রি। তাহলে অপশান বি আমাদের সঠিক উত্তর। বুঝতে পেরেছো? আশা করি অনেকে অঙ্কটা ঠিক করেছে, বেশিরভাগই। আমরা চলে যাব পরবর্তী অঙ্কে, অর্থাৎ 4 নম্বর অঙ্কে। এই অঙ্কটি একটি বিশেষ অঙ্ক। হ্যাঁ, তো দেখো কি বলেছে, এই অঙ্কটিতে বলেছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সেক থিটা 1 এবং ট্যান থিটা নট ইকুয়াল টু 90 ডিগ্রি হলে ত্রিভুজটির বৃহত্তম কোণের মান নির্ণয় করো। এই অঙ্কটা একটু ঘোরানো এসছে। এইবারে আমরা জানি ত্রিভুজের কি বলো দেখি, ত্রিভুজের ত্রিভুজ যদি হয়ে থাকে একটা, তার মানে ত্রিভুজের কি বলো দেখি, ত্রিভুজের আমরা জানি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে, হ্যাঁ কি না।
তাহলে এখানে বাহুগুলোর দৈর্ঘ্য বলে দেওয়া আছে sec থিটা 1 এবং tan থিটা, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু। তাহলে সবসময় আমরা একটা কন্ডিশন জানি যে দুটো বাহুর যোগফল কী হবে, সর্বদাই তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। তাহলে আমাদের কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে sec থিটা প্লাস 1 এটাও হবে tan থিটার চাইতে বড় হতে হবে, আবার 1 প্লাস tan থিটা এটা কার চাইতে বড় হবে, sec থিটার চাইতে বড় হবে। আবার কি হবে, sec থিটা প্লাস tan থিটা কার চাইতে বড় হবে, একের চাইতে বড় হবে। এটা আমরা সম্ভবত ক্লাস 7 কি 8-এ পড়েছি যে একটি ত্রিভুজের তিনটি বাহুর মধ্যে দুটি বাহুর যোগফল সর্বদা তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। ঠিক আছে, তাহলে আমরা এই কন্ডিশনটাই লিখে নিলাম। দেখো এই দুটো কন্ডিশনের মধ্যে আমরা এখন এই কোণগুলো পুট করে দেবো, দেখবো কোনটাতে কন্ডিশনটা স্যাটিসফাই হয়। এবারে 30 ডিগ্রি যদি ধরি আমরা 30 ডিগ্রি, তাহলে sec 30 ডিগ্রির ভ্যালু কত বলো? sec 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে আমাদের 2/√3, 2/√3 প্লাস 1, তাহলে 2/√3 প্লাস 1 যা ভ্যালু হবে তাহলে 2 প্লাস √3/√3, এই ভ্যালুটা। আর tan 30 ডিগ্রির ভ্যালু কত? 1/√3, এই মানটা কিন্তু আমাদের সবসময় বড়ই হবে। এবং এবার দেখো 1 প্লাস tan থিটা মানে 1 প্লাস 1/√3, মানে √3 প্লাস 1 বাই কত বলো? √3, তাহলে 1 প্লাস √3/√3 মানে কত হচ্ছে, সেই ভ্যালুটাও কিন্তু আমাদের এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে। এখানে দুটো ভ্যালুর জন্য এই তিনটে কন্ডিশনকে স্যাটিসফাই করবে, কিন্তু কোন দুটো? এই 30 ডিগ্রি অ্যান্ড 60 ডিগ্রি। কিন্তু যেহেতু এখানে বলেছে ত্রিভুজটির বৃহত্তম কোণের মান নির্ণয় করো, তাহলে এখানে আমরা বৃহত্তম কোনটার জন্য এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করবে, সেই বৃহত্তম কোণটা আমরা ধরবো হবে 60 ডিগ্রি। ঠিক আছে, অঙ্ক দেখো, পরের অঙ্কে কী বলেছে যে একটি লম্ববৃত্তাকার চোঙ এবং একটি লম্ববৃত্তাকার চোঙের সাথে বলেছে একটি অর্ধগোলকের ব্যাসার্ধ পরস্পর সমান। ঠিক আছে, এই দুটো সমান বলে দেওয়া আছে, তাহলে আমাকে কি ফাইন্ড আউট করতে হবে? যে এদের আয়তনও সমান বলে দেওয়া আছে, তাহলে বলেছে চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা শতকরা কত বেশি, এটাকে আমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি করে করি। যেহেতু ব্যাসার্ধটা সমান এবং দুজনের আয়তনও সমান, অর্ধগোলকের আয়তনের ফর্মুলা কি? 2/3 পাই আর কিউব। আর চোঙের লম্ববৃত্তাকার চোঙ হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই কেটে গেল, আর স্কোয়ার দিয়ে কেটে গেলে এটা হবে আর, তাহলে অর্থাৎ 2/3 আর ইজ ইকুয়াল টু এইচ। এখন চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা কত বেশি? তাহলে অর্ধগোলকের উচ্চতা বেশি বলেই দিয়েছে, তার মানে এখন বের করো আর মাইনাস এইচ। তাহলে আর মাইনাস এইচ মানে কত? 2, আর থেকে কত বাদ যাবে? আর মাইনাস হবে 2r/3, তার মানে কত হচ্ছে r/3। এইটা বেশি, কার সাপেক্ষে বেশি? চোঙটির উচ্চতা অপেক্ষা। তাই চোঙের উচ্চতা তো এইটা, তাহলে কত বেশি? তাহলে r/3 ডিভাইডেড বাই চোঙের উচ্চতা অপেক্ষা, মানে এই এইচ মানে কত? 2r/3 অপেক্ষা কত বেশি? 100% করব আমরা। দেখো 3 কেটে যাবে, আরও কেটে যাবে হাফ, এটা হবে 50%। তাহলে অপশান বি আমাদের সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা চলে যাবো এর পরের অঙ্কে। দেখো পরের অঙ্কে কী বলেছে যে ঊর্ধ্বক্রমে সাজানো রাশি তথ্যের মান মধ্যমা 64 হলে x প্লাস ওয়াইয়ের মান নির্ণয় করো। তাহলে মধ্যমা যদি নির্ণয় করতে এখানে কটা ডেটা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে n হচ্ছে 10, মানে ইভেন যৌগিক সংখ্যা। এক্ষেত্রে আমরা জানি যে এক্ষেত্রে মধ্যমা নির্ণয় করতে গেলে কোন পদের গড় বের করতে হয়? n/2 তম পদ আর n/2 প্লাস 1 তম পদের অ্যাভারেজ বের করতে হয়, গড় বের করতে হয়। তাহলে এখানে n/2 তম পদ কত? এখানে n তো 10, তাহলে 5 আর 6 তম পদ, তাহলে 5 কোনটা? 1 2 3 4 5, আর 6 তম হচ্ছে এইটা। তাহলে এই দুটোর অ্যাভারেজ, তাহলে x প্লাস ওয়াই প্লাস 2, 5তম আর 6তম পদের অ্যাভারেজ ইজ ইকুয়াল টু, এটাই মধ্যমা, এটা ইকুয়াল টু বলে দিয়েছে কত? 64। তাহলে মাল্টিপ্লাই করো, তাহলে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে? 4 2 8, আর এখানে হচ্ছে 12, 128 মাইনাস এই দুইটা এপারে গেলে -2, মানে হবে 126। অর্থাৎ অপশান বি আমাদের সঠিক উত্তর। চলে যাই আমরা পরের অঙ্কে। কি বলেছে পরের অঙ্ক যে একটি ব্যবসায়ী পিন্টু আমনের 1.5 গুণ টাকা দিয়েছিল এবং ডেভিড আমনের 2.5 গুণ টাকা দিয়েছিল। আমন পিন্টু ও ডেভিডের মূলধনের অনুপাত কত হবে, এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে এই সমস্ত অঙ্ক করবার ক্ষেত্রে আমরা কী করবো বলো দেখি। আচ্ছা, আমরা পরের স্লাইডে চলে যাব, এখানে আর জায়গা নেই আমাদের। আচ্ছা, এরপরে আমরা চলে যাই পরবর্তী স্লাইডে। আচ্ছা, এক্ষেত্রে রাফ করবার জন্য আমাকে একটু স্লাইডটা একটু কমিয়ে নিতে হবে। আচ্ছা, এক্ষেত্রে দেখো সবচেয়ে কম কার আছে, সব ক্ষেত্রে এখানে বলেছে পিন্টু আমনের 1.5 গুণ টাকা। তাহলে আমাকে কাকে ধরে নিব? আমরা প্রথমে আমনকেই ধরে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিই যে আমনের টাকাটা কত। আমনের টাকাটা ধরে নিলাম x টাকা, তাহলে আমন এ ফর আমন। তাহলে আমনের টাকাটা আমরা ধরে নিই
আমনের টাকাটা আমরা ধরে নিলাম, আমনের টাকা ধরে নিলাম, এরপর আমনের টাকা এক্স টাকা। তাহলে পিন্টুর টাকাটা কত? 1.5 গুণ, 1.5 গুণ মানে 3/2, 3/2 ইন্টু এক্স। আর ডেভিড কত? 2.5 গুণ, তাহলে 5/2 ইন্টু এক্স। তাহলে মূলধনের অনুপাত কত হবে? আমন, পিন্টু আর ডেভিড, তাহলে এক্স ইস টু 3/2 ইস টু 5/2, অবশ্যই এক্স আছে, 5/2 এক্স। তাহলে এগুলো এক্স এক্স বাদ যাবে, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2:3:5, তাহলে এটার উত্তর হবে 2:3:5। আশা করি বুঝতে পেরেছো। চলে যাই পরের অঙ্কে, 2 নম্বর অঙ্কে। এখানে বলেছে যদি x ইন্টু 4 মাইনাস রুট 3 ইজিক্যাল টু ওয়াই ইন্টু 4 প্লাস 3 ইজিক্যাল টু 1 হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা কত আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে আমরা পরিষ্কারভাবে এক্স এর ভ্যালুটা কত হচ্ছে বলো দেখি, এক্স ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 4 মাইনাস রুট 3। এটাকে আমরা যদি রেশনালাইজ করি তাহলে এর ভ্যালুটা কত আসবে? ওপর নিচে করলে আসবে হচ্ছে 4 প্লাস রুট 3 ডিভাইডেড বাই, এখানে কত হবে? মাল্টিপ্লাই করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তাহলে 16 থেকে 3 বিয়োগ করলে এটা হবে 13। একইভাবে ওয়াইটা কত হবে? ওয়াই হবে হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 4 প্লাস রুট 3। একে রেশনালাইজ করলে ওপরে চলে যাবে 4 মাইনাস রুট 3, এক্ষেত্রেও চলে আসবে 13। এবার দুটো স্কোয়ার করতে বলেছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করলে আমাদের এখানে হয়ে যাবে কত? নিচে তোর লসাগু হচ্ছে কত? 13, তাহলে 169 হয়ে যাবে। আর ওপরে হয়ে যাবে 4 প্লাস রুট 3 তার হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস রুট 3 তার হোল স্কোয়ার। এটা কী ফর্মুলা বলো দেখি? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 16 প্লাস 3/69। তাহলে এখানে কত? 16 3 19, 38, তাই তো? 38/169। তাহলে আমাদের অঙ্ক কিন্তু এটাই হবে, 38/169। এটার অ্যান্সার হবে 38/169। দ্বিতীয় কথা কি বলেছে? একই তলে অবস্থিত দুটি বৃত্ত 3টি সাধারণ স্পর্শক হলে বৃত্ত দুটি পরস্পরকে কি করবে? বহিঃস্পর্শ। কি করবে? বহিঃস্পর্শ করলেই একমাত্র 3টে সাধারণ স্পর্শক থাকতে পারে। চলে আসে 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটা খুবই সহজ। দেখো সাইন্স কার থিটা প্লাস, তাহলে এখান থেকে বুঝতে পারছো যে 2x, এখান থেকে আমি করি কোথায়? এই জায়গাটাতে করছি। তাহলে এখান থেকে 2x, এই দেখো এই অঙ্কটা আমরা করছি কোথায়? এই জায়গাটাতে। 2x cos স্কোয়ার থিটা, 2x cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি? cos স্কোয়ার থিটা। cos স্কোয়ার থিটা cos স্কোয়ার কেটে দিলে 1 হবে, তার মানে 2x ইকুয়াল টু কত? 1, অতএব x ইকুয়াল টু কত হচ্ছে? হাফ। তাহলে এখানে x এর ভ্যালু কত হবে? x এর ভ্যালু হবে হচ্ছে হাফ। চলে যায় পরের অঙ্কে। আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নিয়ে যাওয়া যাবে তার আয়তন কত হবে? ঠিক আছে, এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। দেখো আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন এখানে ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা, এটা তোমরা করবে পরে। আচ্ছা 6 নম্বর অঙ্কটা, 6 নম্বর অঙ্কে কী বলেছে? পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এক্স, এর মধ্যে পি সংখ্যক সংখ্যার গড় ওয়াই হলে অবশিষ্ট কিউ সংখ্যক সংখ্যার গড় কত হবে? এক্ষেত্রে এই সমস্ত অঙ্ক করতে গেলে মোট সমষ্টিটা আমাকে বের করতে হবে। আমি ধরে নেই যে কিউ সংখ্যার গড় হচ্ছে জেড। কি ধরে নিলাম? জেড। তাহলে মোট মান কত হবে? পি প্লাস কিউ ইন্টু এক্স। এটা হচ্ছে পি প্লাস কিউ সংখ্যার গড়, যেহেতু এক্স, তাহলে মোট মানটা কত হবে? দুটো গুণ করতে হবে। এর মধ্যে এটা ইজ ইকুয়াল টু কত? এটা ইজ ইকুয়াল টু বলে দেওয়া আছে মোট সমষ্টি মানে কি? পি সংখ্যক সংখ্যার গড় কত? তাহলে পি সংখ্যক সংখ্যার গড় ওয়াই, তাহলে পি সংখ্যক সংখ্যার সমষ্টি কত? পি ওয়াই। আর কিউ সংখ্যক সংখ্যার গড় ধরে নিলাম জেড, তাহলে এটা হয়ে যাবে কিউ জেড। তাহলে এখান থেকে কিউ জেড ইজ ইকুয়াল টু কত হচ্ছে? এই দুটো মাল্টিপ্লাই করলে হয়ে যাবে পি এক্স প্লাস কিউ এক্স মাইনাস পি ওয়াই। আর অতএব জেড ইজ ইকুয়াল টু কত হবে? পি এক্স প্লাস কিউ এক্স মাইনাস পি ওয়াই ডিভাইডেড বাই কিউ। তাহলে এটাই হবে উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আমরা চলে যাবো এর পরবর্তী অঙ্কে। তাহলে আমরা 2-এর অঙ্কগুলো শেষ করলাম, এবার আমরা চলে যাব হচ্ছে 3-এর অঙ্কে। তাহলে 3-এর অঙ্কে চলে যাই। 3-এর অঙ্ক এখানে কী আছে? সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমরা সত্য মিথ্যাগুলো করে নেব। তাহলে দেখো প্রথম অঙ্ক আছে, বলেছে যে একটি যৌথ ব্যবসা দুই বন্ধুর মধ্যে এক্স ওয়াই জেড টাকা ওয়াই মাসের জন্য এবং অপরজন ওয়াই স্কোয়ার জেড টাকা এক্স মাসের জন্য নিয়োজিত করে। তাহলে বলছি চুক্তি শেষে লভ্যাংশের অনুপাত কত? এক্স ইস টু ওয়াই। আচ্ছা আমরা কি জানি যে লভ্যাংশ কী অনুপাতে বণ্টিত হয়? মূলধন অনুপাতে। তাহলে এক্স ওয়াই জেড টাকা খেটেছে ওয়াই মাসের জন্য, তাহলে মোট খেটেছে কত? এক্স ওয়াই স্কোয়ার জেড অনুপাত অপরজনের টাকা খেটেছে কয় মাস? এক্স মাস, তাহলে মোট কত টাকা খেটেছে? এই দুটো মাল্টিপ্লাই করলে হবে এক্স ওয়াই স্কোয়ার জেড, কেটে গেলে কত হচ্ছে? 1:1। কিন্তু এখানে কি বলেছে? এক্স ইস টু ওয়াই, তাহলে এই তথ্যটি কিন্তু মিথ্যা হবে। তাহলে এটা কী হবে? মিথ্যা। আচ্ছা তারপরে এবার বলেছে 6x² প্লাস এক্স প্লাস কে ইজ ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয়ের বর্গের সমষ্টি 25/36 হলে কের মান হবে 12। এটাও মিথ্যা হবে। এই অঙ্কটা করে দেখবে, এখানে কের ভ্যালু বেরোবে -2, এটাও আসবে হচ্ছে মিথ্যা হবে। আচ্ছা তারপরে 3 নম্বরে দেখো কি বলেছে? এবিসি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এডিবি এক্স ডিগ্রি
আর হচ্ছে এ বিডি ইকুয়াল টু ওয়াই ডিগ্রি হলে বিসিডি এর মান হবে এক্স প্লাস ওয়াই ডিগ্রি। তাহলে এটা আমরা কী করে করব? তাহলে একটা বৃত্তস্থ চতুর্ভুজ এ একটা বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি, এখানে ডি, এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ এ ডিবি, এই কোণটা বলে দিয়েছে কত? এক্স ডিগ্রি। আর এডিবি আর এবিডি এটাও বলে দিয়েছে কত? ওয়াই ডিগ্রি। তাহলে এটা এক্স, এটা ওয়াই। তাহলে এটা কত হবে? ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, এবিডি ত্রিভুজের। তাহলে এই কোণটার মান কত বলো দেখি? এই কোণটার মান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এক্স প্লাস ওয়াই, অবশ্যই ডিগ্রি আছে। আবার এর সাথে আবার এই কোণটা, অর্থাৎ বিসিডি, এরা দুজন কি বৃত্তস্থ চতুর্ভুজ, এরা সম্পূরক কোণ। তাহলে এই কোণটা কত হবে? 180 ডিগ্রি মাইনাসে, এটা হচ্ছে কোণ এ, কোণ এ। তাহলে সি কত হবে? কোণ সি হবে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস কোণে, এই কোণে বাদ দিলে 180 বাদ চলে যাবে, থাকবে হচ্ছে এক্স প্লাস ওয়াই। তাহলে অপশান এটা হচ্ছে একদম সঠিক কথা, তাহলে এটা হবে সত্য। ঠিক আছে, এটা কিন্তু মিথ্যা হবে। কারণ কি? দেখে মনে হচ্ছে সব জায়গায়, কিন্তু তুমি যদি সাইন থিটার ভ্যালু যদি আমরা 60 ডিগ্রি ধরি, তাহলে সাইন 60 হচ্ছে সাইন 30 হচ্ছে হাফ, কিন্তু হাফ এটা হয়ে যাচ্ছে হাফের স্কোয়ার, মানে 1/4। 1/4 কি 1/2 চাইতে বড়? কখনোই বড় নয়, তাহলে এটা মিথ্যা হবে। আমি কি বললাম? ফর থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, এটা কত হচ্ছে? হাফ। সাইন 30 হচ্ছে হাফ। এটা কি কখনো কি লেস দ্যান 1/4 কি 1/2 চাইতে বড়? এটা কখনোই বড় নয়, নট ইকুয়াল টু, তো এটা মিথ্যা হবে। আচ্ছা, শঙ্কুর আয়তন এক্স, ভূমির ক্ষেত্রফল ওয়াই, উচ্চতা জেড হলে এক্স বাই ওয়াই জেডের মান কত হবে? 3। এই কথাটা কি ঠিক না, সত্য না মিথ্যা? তাহলে এটাও তোমরা করে দেখতে হবে। তাহলে এটাও হচ্ছে ভূমি আয়তন বলেছে, তাহলে প্রথমে আয়তন এক্স। আয়তনের ফর্মুলা কি? শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে তাহলে এক্স বাই ওয়াই জেড 1/3 পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, ভূমির ক্ষেত্রফল ওয়াই, ভূমির ক্ষেত্রফল হচ্ছে ওয়াই, ভূমির ক্ষেত্রফল কত? ওয়াই, তার মানে এটা হচ্ছে পাই আর স্কোয়ার ভূমির ক্ষেত্রফল। আর উচ্চতা কত? উচ্চতা বলেছে জেড উচ্চতা, সেটাকে আমরা ধরে নিলাম এইচ, উচ্চতা হচ্ছে জেড। এবার সব কেটে দাও, পাই আর স্কোয়ার এইচ, তাহলে কত হচ্ছে? 1/3, কিন্তু এখানে বলেছে 3, তাহলে এটা হবে তো 1/3, তাহলে এটাও হবে মিথ্যা। আশা করি বুঝতে পেরেছো। চলে যাবো পরের অঙ্কের। সংখ্যাগুরু মান ইজ ইকুয়াল টু 2 ইন্টু মধ্যমা মাইনাস 3 ইন্টু যৌগিক গড়, এই কথাটাও একদম মিথ্যা। এখানে সংখ্যাগুরু মান কী হবে? 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক গড়। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু মিথ্যা। ঠিক, তাহলে আশা করে আমরা করে ফেললাম এই অঙ্কগুলো। আমরা চলে যাবো পরের ভাগে, অর্থাৎ 4-এর অঙ্কগুলো আমরা এরপরে গিয়ে সমাধান করছি। তাহলে আমরা একটু স্লাইডটা সাজিয়ে নিই, 4-এর অঙ্কগুলো আমরা এবারে করবো। দেখো 4-এর অঙ্ক কি বলেছে? 4-এর অঙ্কে বলেছে যে বার্ষিক সরল সুদের হার 5.5% থেকে 4.5% হলে একটি ব্যক্তির প্রাপ্য সুদ 250 টাকা কম হয়, তাহলে মূলধন কত? এটা তো তোমরা সহজেই ছোটোবেলায় অঙ্ক করেছো, তাও তোমাদের জন্য আমি অঙ্কটা আরেকবার করছি। কি বলেছে? খালি প্রাপ্য সুদটা কমে গেছে। তাহলে আগে ছিল কত? আগে ধরে নিই মূলধন ছিল পি টাকা, তাহলে আগে সুদ পেত কত? পি ইন্টু পিটি আর বাই 100। টি তো 1 বছরের কথাই বলেছে, টি আর কত? 5.5 বাই 100 মাইনাস পি ইন্টু 1 ইন্টু 4.5 বাই 100। এই সুদের পার্থক্য কত বলেছে? 250 টাকা। এই ইকুয়েশনটা সলভ করতে হবে। এই ইকুয়েশন যদি সলভ করো তুমি, তাহলে পেয়ে যাচ্ছ কত? এখান থেকে পেয়ে যাবে, দেখো 5.5 থেকে 4.5 দিলে 1, তাহলে কত হচ্ছে? 1 বাই 100। তাহলে পি বাই 100 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 250 টাকা, ইমপ্লাইজ পি ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 2500 টাকা। ঠিক আছে, তাহলে মূলধন কত ছিল? 2500 টাকা। তাহলে এটা করে ফেললাম 4-এর 1, 4-এর 2। এখানে বলেছে এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, এ ও বি এর মূলধনের অনুপাত 3:2 হলে লাভের 5% দান করার পর বি এর লাভ 798 টাকা হলে মোট লাভ কত? আচ্ছা, এখানে তো লাভের কোনো কথাই বলেনি, কিন্তু তোমরা জানো যে লাভ সবসময় মূলধন অনুপাতেই বণ্টিত হয়ে থাকে। তাহলে মোট লাভ কত? আমরা ধরে নেব, মোট লাভ কত? ধরে নেব মোট লাভ হচ্ছে কত টাকা বলো? এক্স টাকা। ঠিক আছে, এবার এ ও বি এর মূলধনের অনুপাত, তাহলে মূলধনের অনুপাত কত? 3:2। তাহলে মূলধন অনুপাত মানে লাভের অনুপাত, এটাই হবে 3:2। তাহলে বি বলেছে, তাহলে বি এর ক্ষেত্রে বি এর মূলধনের আনুপাতিক ভাগার কত? 2-এর 5। এই যে 3 2 5, 2-এর 5 মূলধনের আনুপাতিক ভাগার। তাহলে এটা মূলধনের আনুপাতিক ভাগার, তাহলে এক্স টাকা থেকে কত পাচ্ছে? এক্স টাকাতে পাচ্ছে 2x বাই 5 টাকাও পাবে। এর মধ্যে আবার ও 5% দান করে দিয়েছে, দান করলে থাকলো কত? 95%। তাহলে এই টাকার 95% ইজ ইকুয়াল টু কত? 798 টাকা। অঙ্কটা একটু পেঁচিয়ে করেছিল। তাহলে এখান থেকে কত? তাহলে 2x ইন্টু 95 বাই 5 ইন্টু 100 ইজ ইকুয়াল টু 700
98 টাকা। এখান থেকে এক্সের ভ্যালু কত হবে? এখানে তুমি যদি কাটো এটা হবে 19, 5 দিয়ে কাটলে 20, তাহলে এক্সের ভ্যালুটা হবে হচ্ছে 798 ইন্টু এই দুটো গুণ করলে হয়ে যাবে 100/2 ইন্টু 19। এবার 19 দিয়ে যদি আমি কাটি এটা হবে 19 দিয়ে কাটলে এখানে আমরা কত করলাম, এখানে 20 করে দিয়েছি, তো এটা কেটে দিয়েছি, এই জায়গাটা একটু ভুল হলো, তাহলে এই জায়গাটা একটু ভুল হয়েছে আমাদের। এখান থেকে এক্সের ভ্যালুটা যদি আমরা ফাইন্ড আউট করি তাহলে হবে এখানে 100, 5 20 100, ঠিকই তো ছিল, এটা ইন্টু 100 হতো, ওহো ঠিকই ছিল, তাহলে এখানে ঠিকই ছিল 5 20 100, আর হচ্ছে আমাদের এখানে করতে হতো 5 20 100 ওখানে, আর নিচে 2 ইন্টু 98। এবার এটা কাটলে হবে হচ্ছে 19 দিয়ে কাটাকাটি যাবে, এটা যে কাটাকাটি করে করি আমরা 2 দিয়ে কাটবো প্রথমে, 2 দিয়ে কাটলে হবে হচ্ছে 3 দুগুণ 6, 1 19, 9 দুগুণ 18, 9 দুগুণ 18, এটা কেটে দেবো, সম্পূর্ণ কাটাকাটি করলে এখানে আসবে 2 দিয়ে কাটলে হবে এটা 50, হ্যাঁ, আর বাকিটা থাকছে আমাদের 798কে 19 দিয়ে ভাগ করতে হবে। 798কে 19 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো, তাহলে সেটাই আমাদের, দাঁড়া এটা আমরা ভাগটা করে নিই, 798 ভাগ 19, এটাকে পাচ্ছে হচ্ছে 42 হবে, তাহলে 42 ইন্টু 50, তাহলে এটা হবে হচ্ছে 42কে 50 দিয়ে গুণ করলে আমাদের আসবে হচ্ছে 2100, তাহলে 2100 টাকা হবে, ঠিক আছে। এটাকে তাহলে আমাদের উত্তর কত হলো, 2100 টাকা, তাহলে এখানে অঙ্কের উত্তর আসলো হচ্ছে 2100 টাকা। কথা বুঝতে পেরেছো? আচ্ছা, পরের অঙ্কটা কি? পরের অঙ্কটা জাস্ট আমরা এখানে কে ধরে নেবো, ইকুয়াল টু কে ধরে নেবো, কে ধরলে এক্সের ভ্যালু, ওয়াইয়ের ভ্যালু, জেডের ভ্যালু পেয়ে যাবে, সেখানে বসিয়ে দিলে অঙ্কের উত্তর আসবে, এটা উত্তর আসবে হচ্ছে 50/11, এটা উত্তর আসবে, ঠিক আছে। পরের অঙ্ক, এক্স প্রপোর্শনাল টু রুট ওয়াই এবং ওয়াই ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, যদি এক্স ইকুয়াল টু 2a হয় তাহলে এক্স স্কোয়ার ওয়াইয়ের ভ্যালুটা কত হবে। এটা তোমরা প্রথমে, এখানে জায়গা নেই, এটার উত্তর আসবে হচ্ছে 4:1 হবে, এর উত্তর হবে 4:1। আচ্ছা, তারপরে কি বলেছে, দুটি সদৃশ্য ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 27 ও 16 সেন্টিমিটার, প্রথম ত্রিভুজের একটি বাহু দৈর্ঘ্য 9 সেন্টিমিটার হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু দৈর্ঘ্য কত। আমরা জানি পরিসীমার অনুপাতটাও কি হবে, ওই বাহু দুটোর অনুরূপ বাহু দুটোর অনুপাতের সাথে সমান হবে, তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, যে এখানে হবে তোমাদের 27/16 ইজ ইকুয়াল টু হবে পরিসীমার অনুপাত মানে 9/x, তাহলে x ইকুয়াল টু হবে 27 ইন্টু 16, অর্থাৎ 27, তাহলে এখানে হবে না 27 না 9 ইন্টু 16/27, তাহলে 3, তাহলে 16/3, তাহলে এটা হবে 16/3 সেন্টিমিটার, ঠিক আছে। এবার চলে যাও 6 নম্বর অঙ্কে। 6 নম্বর অঙ্কে কী বলেছে, বহিঃস্থবিন্দু, আচ্ছা, তাহলে কিউএস বৃত্তের যে জ্যাটি, একটি জ্যা যেটি পিটি এর সমান্তরাল, তাহলে এখানে বলে দিয়েছে যে এসপিটি 80 ডিগ্রি হলে কিউএসটির মান কত হবে, তাহলে এর মান কিন্তু হবে 80 ডিগ্রি হবে। অঙ্কটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে, কিছুই না, এরকম একটা বৃত্ত আছে, বৃত্তের একটা বহিঃস্থবিন্দু যেখান থেকে দুটো স্পর্শক এখানে টানা হয়েছে, ঠিক আছে। এবারে এই বহিঃস্থবিন্দু পি, এখান থেকে হবে এস, এখান থেকে হবে পিটি, এবারে বলেছে এইটার সঙ্গে এখানে একটা প্যারালাল, এই দুটো প্যারালাল বলেছে। আচ্ছা, এই কোণটা কত, এখানে বলেছে এই যে এস, এস কত, এসপিটি, এসপিটি 80 ডিগ্রি, এসপিটি এটা 80 ডিগ্রি, এটা হচ্ছে এসপিটি 80 ডিগ্রি। তোমরা জানো বাকি এই দুটো দৈর্ঘ্য যেহেতু সমান, তাহলে এই দুটো দৈর্ঘ্য সমান হবে, তাহলে এই দুটো কোণ কত ডিগ্রি হবে না, এটা 80 ডিগ্রি হবে না, এটা 80 হলে আমরা তিনটে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে এই দুটোর যেহেতু কোণ সমান তাহলে এগুলো হবে 50-50 ডিগ্রি, আবার এই দুটো যেহেতু প্যারালাল তাহলে এটা 50 ডিগ্রি হলে এটাও হবে হচ্ছে 50 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এসপিটি 80 ডিগ্রি হলে কিউএসটির ভ্যালু, কিউ এটা তো কিউএসটি এর ভ্যালু হচ্ছে হবে 50 ডিগ্রি, তাহলে এটা হবে কত, 50 ডিগ্রি হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমরা চলে যাই পরের স্লাইডে। আমরা এখানে করলাম 4-এর 6 অবধি, এবার আমরা করব হচ্ছে 4-এর 7 থেকে। দেখো 4-এর 7 কি বলেছে অঙ্কটা, 4-এর 7 বলেছে যে এবিসিডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও একটি বিন্দু আমরা অবস্থিত, যে যেখানে ওবি ইজ ইকুয়াল টু 6, তাহলে এটা তোমরা এক্সট্রা হিসেবে করেছো, এখানে একটা আয়তক্ষেত্র আছে, এর অভ্যন্তরে একটা বিন্দু আছে, এটা হচ্ছে এ বি সি ডি, এখানে ও একটা বিন্দু আছে, হ্যাঁ। তাহলে এখানে আমরা একটা থিওরেম তোমরা পড়েছো, এক্সট্রাতে ছিল এক্সাম্পলে, যেখানে একটা থিওরেম আমরা অ্যাপ্লাই করবো। কী থিওরেম বলো তো, এখানে ও স্কোয়ারের সঙ্গে ওসি স্কোয়ারের যোগফল ইজ ইকুয়াল টু হবে ওবি স্কোয়ারের সঙ্গে ওডি স্কোয়ারের যোগফল, হ্যাঁ। কী বললাম, ও স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে ওবি স্কোয়ার
প্লাস ওডি স্কোয়ার, এই দুটো প্রমাণ করা যায়। তাহলে এখানে আমাদের প্রত্যেকটার ভ্যালু বলে দেওয়া আছে। ওবি স্কোয়ারের কার চেয়েছে, ওসি চেয়েছে, ও এর ভ্যালু কত, ও এ 25, এটা ও স্কোয়ার মানে এটা 25, আর ওসি তো জানি না। ওবির ভ্যালু কত, এটা হচ্ছে 36, আর এটা হবে 64, মানে এটা হয়ে যাচ্ছে 100। তার মানে ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত বলো তো, 100 থেকে 25 ভাগ মানে 75। তাহলে অর্থাৎ ওসি ইজ ইকুয়াল টু কত হবে, √75, √75 মানে 5√3, তাহলে কত হবে 5√3 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা চলে যাই পরের অঙ্কে, 8 নম্বর অঙ্ক। এটা তো তোমরা সবাই জানো, এটাও করতে হবে যে সাইন থিটা প্লাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কস 15। তাহলে ডান দিকে দেখো কস আছে, এটাকে কসে নিয়ে আসতে হবে। কতর ভ্যালু, কস 90 মাইনাস থিটা মানে সাইন থিটা, তাহলে কস অফ 90 মাইনাস থিটা, থিটা বলতে এখানে থিটা প্লাস 30, তাহলে মাইনাস থিটা মাইনাস 30 ইজ ইকুয়াল টু কস 15। তাহলে এখানে বিয়োগ করলে হয়ে যাবে এখানে 60, তাহলে 60 মাইনাস থিটা ইকুয়াল টু 15। তার মানে থিটা ইকুয়াল টু কত হচ্ছে 60 প্লাস 60 মাইনাস হয়ে যাবে 15, তার মানে থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 45 ডিগ্রি। তাহলে কস 2 থিটা, তাহলে কস 2 থিটার ভ্যালু কত হবে, কস 2 থিটা মানে কস 90, কস 90-র ভ্যালু কত 0, তার মানে 0, এর মান কত হবে 0। আচ্ছা চলে আসি 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্ক কী বলেছে, এটাও খুব সহজ অঙ্ক। বলেছে কস টু দি পাওয়ার 4 থিটা, কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু 2/3। তাহলে এটাকে যদি ফর্মুলায় ফেলো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে কী হবে, কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইন্টু কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। যে প্রথমটা তো প্লাস, সেটা ভ্যালু 1ই হবে, আর পরেরটা থাকবে কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 2/3। এবার এখানে আছে সাইন দিয়ে আছে, তাহলে কসটাকে কনভার্ট করবো, তাহলে এটা মানে কত, কস স্কয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 2/3। তার মানে কত 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 2/3। তাহলে অপশান এই, এর ভ্যালু কত, এর ভ্যালুও হবে 2/3ই হবে, 2/3 হবে। ঠিক আছে, এবার 10 নম্বর। 10 নম্বরে কী বলেছে, আয়তক্ষণের ধারগুলি এক্স, তাহলে এক্সের আয়তক্ষণের ধারের সংখ্যা কত 12, তলের সংখ্যা ওয়াই ইজ ইকুয়াল টু কত 6টা। এখানে বলেছে এক্স প্লাস ওয়াই প্লাস এ, তাহলে 12 আর 6 কত, 12 প্লাস 6 প্লাস এ, তার মানে কত আছে 18 প্লাস এ। এখন বলেছে পূর্ণবর্গ হবে, তাহলে এটা মিনিমাম কত যোগ করলে, 1 2 3 4, 4 করলে 12, 5 করলে 13, 6 করলে 14, 7 15, এখানে তো 18 ছিল, ভুল বলছি, এখানে তো 18 আছে, তাহলে 18 প্লাস হচ্ছে এ, এখানে হবে 18 প্লাস এ। তাহলে 18-র সঙ্গে কত যোগ করলে পূর্ণবর্গ, 18-র সঙ্গে যদি আমি 7 যোগ করি তাহলে এটা 25 হয়ে যাচ্ছে, যেটা পূর্ণবর্গ সংখ্যা মিনিমাম। তাহলে কত যোগ করতে হবে, এর সর্বনিম্ন মান কত, এর সর্বনিম্ন মান হবে 7, 18-র সঙ্গে 7 যোগ করলে 25 হবে। আচ্ছা চলে আসি পরের অঙ্ক, 11 নম্বর অঙ্ক। এটা তোমাদের কমনই অঙ্ক। কী বলেছে, দুটি লম্ববৃত্তাকার নীলের চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। এটা একদম সহজ, এটা করে নেবে, এটা 10:9 হবে। আচ্ছা পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্ক বলেছে প্রথম 2n প্লাস 1 সংখ্যক সংখ্যার মধ্যমা হলো n প্লাস 103/3 হলে n এর মান কত হবে। তোমরা এখানে যেহেতু কত আছে, এটা একটা বিজোড় সংখ্যা, তাহলে মধ্যমার ক্ষেত্রে কী হয়, আমরা পড়েছিলাম n সংখ্যক পদ যদি nটা যদি বিজোড় হয় তাহলে কততম পদ মধ্যমা হয়, যদি বিজোড় হলে হয় n প্লাস 1/2তম পদ। তাহলে এখানে হবে হচ্ছে n প্লাস 1 প্লাস 1/2, এটাই মধ্যমা হবে, সেটা বলে দিয়েছে কত n প্লাস 103/3। তাহলে এখান থেকে হবে, তাহলে এখান থেকে আসছে 2n প্লাস 2, 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে n প্লাস 1, n প্লাস 1 ইজ ইকুয়াল টু আসছে n প্লাস 103/3, এখান থেকে হবে হচ্ছে 3n প্লাস 3 ইজ ইকুয়াল টু n প্লাস 103। তাহলে 2n ইজ ইকুয়াল টু কত, 3 ওপারে গেলে 100, তাহলে n ইজ ইকুয়াল টু কত হবে 50 হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো চারের অঙ্কগুলো। আমরা এবার চলে যাবো বড় অঙ্কে। বড় অঙ্কগুলোও খুব একটা আনকমন অঙ্ক থেকে থাকতে পারে, কিন্তু খুব একটা বড় অঙ্ক ছিল না। তাহলে এবার আমরা করব বড় অঙ্কগুলো। বড় অঙ্কের প্রথমে আছে হচ্ছে 5 নম্বর অঙ্ক। তোমরা 5 নম্বর অঙ্ক করবে। তোমরা তো জানো তো মূলধনের অনুপাত অঙ্ক করতে হয়, মূলধনের অনুপাত সারা বছরে কত টাকা কেটেছে। এখানে অঙ্কের উত্তর হবে যে সমর পাবে হচ্ছে এখানে ভাগ করলে পাবে 18,000 টাকা, আর মহিম পাবে হচ্ছে বাকি টাকাটা অর্থাৎ 14,000 টাকা। 14, বুঝতে পেরেছো, তাদের অ্যামাউন্টগুলো এটাই হবে 14,000 টাকা, 18,000 টাকা এবং 14,000 টাকা। আচ্ছা দ্বিতীয় অংশটা বলেছে যে সমূল চক্রবৃদ্ধি। এই অঙ্কটা তোমরা করবে, এই অঙ্কটা বড় নয়, এটাও ছোটোই অঙ্ক, খালি একটু ক্যালকুলেশনটা মনে হবে এদিক ওদিক হয়েছে, কিন্তু এটাও কিন্তু খুব একটা কঠিন নয়, খালি তোমাদের একটু সলিউশনটা করতে হবে। যেহেতু বলে দিয়েছে চক্রবৃদ্ধি সুদ,
তাহলে এখানে হবে অঙ্কটা করবার আমার এখানে জায়গা নেই, কোথায় করি অঙ্কটা? আচ্ছা এখানে একটা স্লাইড দিয়ে অঙ্কটা আমি করে দেবো কি, এখানে একটা অঙ্কটা করাই যেতে পারে, যেখানে বার্ষিক সুদের হার কত হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে অঙ্কটা যদি করি আমরা, আচ্ছা এখানে অঙ্কটা আমি করছি, ঠিক আছে। তাহলে প্রথমে বলে দিয়েছিল যে যে বার্ষিক কত টাকা, বার্ষিক 21,866 টাকা সমান 2 ভাগে ভাগ করতে হবে, সেখানে মাসিক সুদের হার কত, সমান 2টি ভাগে ভাগ করো। এর উত্তরটাও হবে খুবই সুন্দর একটা উত্তর বেরোবে, দেখে মনে হচ্ছে কঠিন, কিন্তু বেসিক্যালি অঙ্কটা কঠিন নয়, ঠিক আছে। অঙ্কটা করলেই কিন্তু সহজই হবে। অঙ্কটাকে তাহলে একটু করে দিই তোমাদেরকে, যাতে তোমাদের সুবিধা হয়। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের মূলধনটা বলে দেওয়া নেই, আমাদের কী বের করতে হবে তাহলে, যে 2টি ভাগে ভাগ করো যাতে প্রথম অংশের 3 বছরের সমূল চক্রবৃদ্ধি দ্বিতীয় অংশের 5 বছরের সমূল চক্রবৃদ্ধির সঙ্গে সমান হয়। তাহলে বলেছে যেখানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 5%, দুটি অংশ ভাগ করতে বলেছে। তাহলে ধরি প্রথম অংশ হচ্ছে x টাকা, তাহলে দ্বিতীয় অংশ কত হবে? দ্বিতীয় অংশ হবে অবশ্যই আমাদের মোট কত, 21,866 থেকে x টাকা বাদ যাবে, দ্বিতীয় অংশ হবে হচ্ছে এত টাকা। এখন কি বলেছে, দুটোর অ্যামাউন্টগুলো বের করতে হবে, যে 3 বছরে প্রথম অংশের 3 বছরের সমূল চক্রবৃদ্ধি, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন বা প্রশ্নানুসারে হবে প্রথম অংশের কি 1+ সুদের হার এখানে বলেই দেওয়া আছে 5% বাই 100, 3 বছরের সমূল চক্রবৃদ্ধি, এটা কার সঙ্গে সমান হবে, বাকি টাকাটা অর্থাৎ 21,866 মাইনাস এক্স ইন্টু এটা হবে 1+ আর বাই না, আর তো এখানে বলে দেওয়া আছে 5/100, এটা কয় বছরের, এটার 5 বছরের সঙ্গে সমান হবে। এইবারে আমরা একটা সহজ ইসে করব, এটাকে যদি ভাগ করে দিই তাহলে কি আসছে বলো। আচ্ছা এখানে প্রথমে করেই নিই, তাহলে করব হচ্ছে এটাকে যদি ভাগ করে নিই তাহলে হচ্ছে এক্স বাই 81,866 মাইনাস এক্স ইজুকাল টু, এটাকে ভাগ করলে পাওয়ারটা কমে যাবে, তাহলে হবে হচ্ছে 1+ 5/100 হোল টু দি পাওয়ার 2 সূচকের নিয়ম অনুযায়ী। তাহলে এটা হয়ে গেল এখানে 105/100 তার হোল স্কোয়ার, এখানে 5 দিয়ে কাটাকাটি করলে হয় 21/20 তার হোল স্কোয়ার, ঠিক আছে। 21/20 আমরা কি করব এবারে, এখানে গুণ, এটা হয়ে যাবে হচ্ছে তোমার 441/400, তাহলে গুণ করে দেবো আমরা, তাহলে 21866 ইন্টু 441 মাইনাস 441x ইজুকাল টু 400x, এটা এপারে গেলে প্লাস হয়ে যাবে, দুটো যোগ হয়ে যাবে, তাহলে কত 841 হয়ে যাবে, তাহলে 841 এটাকে আগে সামনে লিখলাম, বাকি পড়ে থাকলো কত 441 ইন্টু 21,866, তাহলে এখান থেকে এক্সের ভ্যালু কত 441 ইন্টু 21,866 বাই 841। এবার দেখো এটা কাটবে 26 হবে, তাহলে এই দুটো মাল্টিপ্লাই করলে আসবে 11,466 টাকা। তাহলে আমরা প্রথম অংশ পেয়ে গেলাম, তাহলে প্রথম অংশ কত, প্রথম অংশ হচ্ছে 11,466, আর দ্বিতীয় অংশ কি জাস্ট বিয়োগ করলে পেয়ে যাব, তাহলে দ্বিতীয় অংশ হচ্ছে 21,866 থেকে যদি আমি 11,466 বাদ দিই তাহলে পাবো আমরা 10,400 টাকা, দেখো মিলে যাচ্ছে মোট, তাহলে অঙ্কটা করে দিলাম আমরা, ঠিক আছে। আমরা চলে যাবে পরবর্তী অঙ্কে, দেখো পরবর্তী অঙ্ক এই স্লাইডটা আমরা চলে যাবে এখানে বলেছে যে এবার তোমরা জানো এটা 3 নম্বরের অঙ্ক, আশা করি সবার অঙ্কটা হয়েছে। তাহলে দুটি অংশে বিভক্ত করতে বলেছে প্রথম অংশের যাতে বৃহত্তর অংশের বর্গের দ্বিগুণ কার সঙ্গে সমান হয়, বৃহত্তর অংশের বর্গের দ্বিগুণ ক্ষুদ্রতর অংশের বর্গের চেয়ে 164 বেশি হয়। তাহলে ধরে নিলাম যে ছোট অংশটা কত ধরে নিলাম, যে ছোট অংশটা ধরে নিলাম, হচ্ছে এক্স, আর বড় অংশটা কত, অবশ্যই হয়ে যাবে 16 মাইনাস এক্স। তাহলে প্রশ্ন অনুসারে কন্ডিশন কী হবে, বলছে বৃহত্তর অংশের বর্গের দ্বিগুণ, তাহলে বৃহত্তর অংশটা এইটা, বৃহত্তর অংশের বর্গের এই বর্গ করলাম, বর্গের দ্বিগুণ করলাম, সেটা কী হবে ক্ষুদ্রতর অংশ মানে ছোট অংশ চেয়ে কত বেশি, 164 বেশি। তাহলে এটা তোমরা সিম্পলিফাই করবে, তাহলে এটাকে সিম্পলিফাই করলে আমরা একটা ইকুয়েশন পাবো, সেটা হচ্ছে x² মাইনাস 58x, যেহেতু জায়গার সংকুলন ওই জন্য আমি এখানে 68 এটা হবে 64x, আচ্ছা একবারে হবে 64x, আমি এটা ফ্যাক্টরে ভেঙে দিয়ে করলাম, মাইনাস হবে হচ্ছে এখানে 6x, 64 হবে এটা 6x মাইনাস +348 ইজ ইকুয়াল টু 0 হবে,
কেন করলাম এই জায়গাটা, এখানে একটা জিনিস দেখিয়ে দেওয়ার জন্য, এটা তোমরা করতেই পারতে, কিন্তু আমি একটা জিনিস এখানে বুঝিয়ে দেওয়ার জন্য করলাম। -6 এখানেও হবে x-58 ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, এখান থেকে আসবে x-58 আর x-6 ইকুয়াল টু 0। এটুকু তোমরা নিজেরাই করতে পারতে, কেন করলাম সেটা বলছি। তাহলে এখান থেকে দেখো x এর ভ্যালুটা কত হতে পারছে, 58 অথবা 6, কিন্তু এই ভ্যালুটাকে নেব না, কারণ কি দুটোর সমষ্টি 16, তাহলে এর 58টা তো হতে পারে না। তাহলে কী হবে, তাহলে ছোটো অংশ তাহলে কত, ছোটোটা কত x আর বড়টা কত, তাহলে ছোটো অংশ, ছোটোটি হচ্ছে 6, ছোটো হচ্ছে 6 আর বড় অংশ কত, অবশ্যই 16 থেকে 6 বিয়োগ করলে 10। আশা করি তোমরা এটা করেছো। দ্বিতীয় অঙ্ক এক্ষেত্রেও তোমরা সমাধান করবে, এক্ষেত্রে অঙ্কের মানগুলো কত আসবে, এক্সের ভ্যালু আসবে হচ্ছে সমাধান করলেই 9 আর হচ্ছে -9। আশা করি তোমরা এই অঙ্কটা করেছো। আচ্ছা, চলে যাবো আমরা এর পরের ভাগে। বলেছে দেখো 7 নম্বর, যদি x³ এটা করেছে, যদি কারো অসুবিধা থেকে থাকে আমার কমেন্ট বক্সে জানিয়ে আমি অঙ্কটা করে দেবো। x³ - 1/y³ এটা যদি হয় প্রপোর্শনাল টু x³ + 1/y³ হয়, তাহলে দেখাও যে x প্রপোর্শনাল টু 1/y, এটা আমাকে প্রুভ করে দেখাতে হবে। তাহলে প্রুভ করে দেখানোর জন্য কিছুই না, জাস্ট আমরা কী করবো বলো দেখি, এখানে অঙ্কটাতে আমরা কে ধরে নিব কনস্ট্যান্ট, তাহলে x³ - 1/y³ ইজ ইকুয়াল টু k ইন্টু x³ এটা হচ্ছে k, x³ + 1/y³। তাহলে এগুলোকে যদি এক পাশে নিয়ে আসি, x³ এক পাশে নিয়ে এলে তাহলে হবে 1 - k, আর এটার ক্ষেত্রে কী হবে, এটা ওপরে চলে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 1 + k ইন্টু 1/y³। এবার বজ্রগুণ করে দিই, তাহলে এখান থেকে হয়ে যাবে x³ y³ ইজ ইকুয়াল টু হয়ে যাবে 1 + k বাই 1 - k। এটা তো একটা কনস্ট্যান্ট, সাপোজ এটাকে ধরে নিলাম k, তাহলে অবশ্যই এর কিউব রুটও কত হবে, এটাও একটা কনস্ট্যান্ট হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি x প্রপোর্শনাল টু 1/y। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। দ্বিতীয় অঙ্কটা একটা বইয়ের অঙ্ক, একটু কায়দা করে দিয়েছে। এখানে 4ab ছিল বইয়ের মধ্যে, √a + √b ছিল। এটাও সহজই অঙ্ক, এটা সবসময় এর উত্তর হয় কত, এক্ষেত্রে আমাদের উত্তর বেরোবে তোমাদের হচ্ছে দুটো ভাগে ভাগ করে নিলে আমাদের উত্তর পাবো হচ্ছে 2। এই অঙ্কটা অনেকভাবে থাকে, এর উত্তর হবে কিন্তু 2। যদি কারো অসুবিধা হয় মনে করে দেওয়ার কথা বলবে, আমি অঙ্কটা করে দেবো। এটার উত্তর হবে 2। দ্বিতীয় ক্ষেত্রে এই অঙ্কটা আমরা কী করবো, এক্ষেত্রে আমরা x এর ভ্যালুটা বের করে নিব। যে বলেছে যদি b + c - a ইন্টু x ইজ ইকুয়াল টু c + a - b ইন্টু y ইজ ইকুয়াল টু a + b - c ইন্টু z ইজ ইকুয়াল টু 2 হয়, তবে প্রমাণ করো যে 1/x + 1/y ইন্টু 1/y + 1/z + 1/z + 1/x ইকুয়াল টু abc হবে। তাহলে এখানে আমরা কী করবো, প্রথমে 1/x এর ভ্যালুটা বের করে নেব। তাহলে 1 বাই, এখান থেকে 1/x করলে কী হবে, 1/x করলে এখান থেকে আসবে হচ্ছে, এখান থেকে 1/x এর ভ্যালু করা মানে এই 2টা নিচে নেমে যাবে, তাহলে এটা 1/x হয়ে গেল। তাহলে b + c - a/2। সিমিলার ওয়েতে 1/y বের করবে এবং 1/zও বের করে নিতে হবে। তারপরে কি দুটোকে যোগ করতে হবে, যোগ করলে অঙ্কটা ইজিলি হয়ে যাবে। তাহলে 1/1 এই যে এটাকে বের করবে আর এটাকে যোগ করবে, তারপরে এটাকে যোগ করে 3টে পার্ট গুণ করলে এবিসি চলে আসবে। আচ্ছা, তারপরের পার্টের অঙ্ক আছে, কি বলছে এখানে, বলেছে x³ x/y ইজ ইকুয়াল টু a + 2 ডিভাইডেড বাই a - 2 হলে x² - y² x। এটাও খুবই সহজ অঙ্ক। এটা কি করব, দুই দিকে প্রথমে যেটা আছে এখান থেকে স্কোয়ার করে দেবো, তাহলে x² বাই y² মানে কত হয়ে যাবে, a + 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই a - 2 তার হোল স্কোয়ার। তারপর এখানে বুঝতেই পারছো উপরে যেহেতু মাইনাস নিচে প্লাস, তাহলে এটা ভাগযোগ প্রক্রিয়া করতে হবে। তাহলে x² - y² ডিভাইডেড বাই x² + y² ইজ ইকুয়াল টু কী হবে, তাহলে বিয়োগ যেহেতু আছে তাহলে a + 2 তার হোল স্কোয়ার মাইনাস a - 2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই a + 2 হোল স্কোয়ার প্লাস a - 2 তার হোল স্কোয়ার। এটা করলে কি ফর্মুলা, a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার, এটা 4ab সূত্র। তাহলে 4ab আর নিচে কত, 2 × a² + b², তাহলে a স্কোয়ার, এখানে b কত 4, 2 2 কেটে গেল, তাহলে এটা হয়ে যাবে 4a ডিভাইডেড বাই a² + 4। তো এটা একটা উত্তর হয়ে গেল। এটা তো উপপাদ্য তোমরা প্রমাণ করবে, এটা এক্সট্রা ছিল, এটাও কমন ছিল, খুব সহজই ছিল। আচ্ছা, এরপরে 9-এর যে পিথাগোরাসের উপপাদ্য বিবৃত করার জন্য 1 নম্বর থাকবে আর প্রমাণের জন্য 1 নম্বর থাকবে। এর আগে আমি যেটা সাজেশন দিয়েছিলাম তোমাদের এই চ্যানেলেই দিয়েছিলাম, আমার প্রত্যেকটা উপপাদ্য এবং সম্পাদ্য এবং এক্সট্রা জিওমেট্রি অতিরিক্ত যেটা প্রয়োগ আছে সেটাও কমন পড়েছে, কেউ মিলিয়ে দেখতে পারো, আমি এর আগের দুটো ভিডিওতেই দিয়েছি, সবই কমন এসছে। আচ্ছা, এরপরে বলেছে জ্যামিতিক পদ্ধতিতে 2√3, এটা তো তোমরা করবে √12 মান, এটা আমি সাজেশনে ছিল, এটাও এসছে। এবং অন্তর্বৃত্ত অঙ্কন, এটা তো তোমরা খুবই কমন, 6 সেমি 8 সেমি ও 10 সেমি, এটা তোমরা করেছো আশা করি। আচ্ছা, এরপরে চলে যাব আমরা পরবর্তী অঙ্কে, অর্থাৎ 12 নম্বর অঙ্ক। দেখো 12 নম্বর অঙ্ক কি বলেছে, যদি x ইজ ইকুয়াল টু sin x ইকুয়াল টু m sin y, tan x ইকুয়াল টু n tan y হয়, তবে cos² ইজ ইকুয়াল টু m² - 1 ডিভাইডেড, এটা প্রুভ করতে হবে, এটা করে নেবে। আচ্ছা, 3-এর অঙ্কটা কী করবো, 3-এর অঙ্কটা যদি একটু মনে হয় করে দিতে হবে, তাহলে tan θ মানে কত, sin θ বাই cos θ
ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, 5-এর 7। ঠিক আছে, এখান থেকে এগুলোকে আমরা কী ধরে নেব, কে ধরে নেব। তাহলে এখান থেকে সাইন থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে 5K, আর কস থিটা হয়ে যাবে হচ্ছে 7K। এখানে তোমরা ভ্যালুগুলো বসিয়ে দিবে। তার মানে এইটা সমান সমান কী আসবে, 5 ইন্টু সাইন থিটার ভ্যালু কত, 5K, তাহলে ইন্টু 5K প্লাস 7 ইন্টু কস থিটার ভ্যালু কত, ইন্টু 7K ডিভাইডেড বাই 7 ইন্টু সাইন থিটা মানে 35K প্লাস এটাও হবে 5 ইন্টু 7 35K। তাহলে উপরে কত হলো 25 আর 49, 25 আর 49 যোগ করলে কথা বলো, 25 আর 49 দুটো তোমাকে যোগ করে নিতে হবে, করলে আসবে 25 আর 49, 14 4 হাতে 6 7 74, তাহলে 74K ডিভাইডেড বাই 70K, কে কে কাটা গেল, 2 দিয়ে কাটাকাটি করলে এখানে হবে 37/35। তাহলে এটাই হবে উত্তর, 37/35। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে বলেছে একটি বৃত্তের দুটি অসমান দুটি চাপের অনুপাত 5:2, চাপ দুটি কেন্দ্রে যে কোণ ধারণ করেছে তার দ্বিতীয় কোণটির মান 30 ডিগ্রি হলে প্রথম কোণটির বৃত্তীয় মান, এর এই প্রথম কোণটির বৃত্তীয় মান হবে 5π/12। যদি কারো মনে হয় যে অঙ্কটা স্যার করে দিন, আমাকে জানাবে, আমি অবশ্যই অঙ্কটা করে দেবো। আচ্ছা, পরের অঙ্ক, এটার উত্তর হবে 13 নম্বর অঙ্ক, হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। বলেছে মাঠের মাঝখান দিয়ে হাবু একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে, 2 মিনিট পরে দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। পাখিটি যদি বরাবর 50√3 মিটার উঁচুতে একই সরলরেখায় উড়ে থাকে তবে তার গতিবেগ কত? এর অঙ্ক কষলে উত্তর আসবে 6 কিলোমিটার/আওয়ার। পরবর্তী যে অঙ্কটা আছে, দুটি স্তম্ভের দূরত্ব 150 মিটার, একটির উচ্চতা অন্যটির 3 গুণ, স্তম্ভদ্বয়ের পাদদেশের সংযোগকারী রেখাংশের মধ্যবিন্দু থেকে তার শীর্ষের উন্নতি কোণদ্বয় পরস্পর পূরক, ছোট স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। এর উচ্চতা আসবে হচ্ছে 25√3 মিটার। ঠিক আছে, পরবর্তী এই অঙ্কটার ক্ষেত্রে, আচ্ছা পরবর্তী আমরা দেখে নেই, সরি এই দুটো অঙ্কের ক্ষেত্রে তোমরা ছবিগুলো দেখতে পাওনি হয়তো। হ্যাঁ, তাহলে এটা 6 কিলোমিটার/আওয়ার, 25√3 প্লাস এত মিটার। ঠিক আছে, এবারে আমরা চলে যাব পরের ভাগে, অর্থাৎ 14 অঙ্কগুলোতে। 14 অঙ্কগুলোতে আমাদের এখন তোমাদের উত্তরগুলো বলে দেবো। 14 অঙ্কগুলোতে উত্তর কত কত হয়েছে, তাহলে তোমাদের কনফিউশন দূর হয়ে যাবে। 14-1 উত্তর হবে, ওয়ার শীর্ষকোণ হবে হচ্ছে 90 ডিগ্রি। কত হবে, 90 ডিগ্রি। আচ্ছা, দ্বিতীয় হবে, এটা হবে 7 ডেসিমিটার। অনেক সময় লাগছে, যদি কারো অসুবিধায় জানাবে, আমি অবশ্যই অঙ্কগুলো করে দেবো। আর এখানে যে ছোটো ছোটো গোলকগুলির ব্যাসার্ধ চেয়েছে, এগুলো হবে 6, 8 এবং 10, অবশ্যই সেন্টিমিটার, সবই হবে 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার। ঠিক আছে, এই 3টে অঙ্কের উত্তর আমি বলে দিলাম। এরপরে থাকছে আমাদের কোন অঙ্কগুলো বলতে, 15-এর অঙ্ক, 4 2 8। এই প্রথমটা বলেছে গড় অঙ্ক বের করতে বলেছে, গড় বয়স বের করতে বলেছে। এই গড় বয়স 100 জনের কর্মসূচিতে 100 জন বয়সের নিচে ছক দেওয়া হলো, লোকের গড় বয়স নির্ণয় করো। ঠিক আছে, এটা পরেরটা মধ্যমা বলেছে, আর তারপর একটা ওজাইব তৈরি করতে বলেছে। এই 3টে অঙ্ক আছে। তাহলে আমি প্রথমে দুয়েরটার কথা বলে দিই। দুয়ের অঙ্কের এক্সের মান হবে হচ্ছে 9, এক্সের ভ্যালু হবে 9, আর ওয়াইয়ের ভ্যালু কত হবে 16। ওজাইব তোমরা না ড্র করলে তো বোঝা যাবে না। আচ্ছা, এই অঙ্কটা আমি করে দিয়েছি, দেখো পরের পেজে আমি করে দিয়েছি। এই যে এখানে প্রথমে আমরা কী করছি, কল্পিত গড় পদ্ধতিতে করেছি। আমি অঙ্কটা আগে করে রেখেছি, আমার ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, জন্য আমি অঙ্কটা আগে করে রেখেছি। এখানে কল্পিত গড় পদ্ধতিতে আমি করেছি। কল্পিত গড় হবে কত, 45 হবে। কল্পিত গড় হবে 50, আর দুটোর মধ্যে ক্লাস লেন্থ কত, এইচ হচ্ছে এখানে 10 থেকে 20 শ্রেণীর। এবার দেখো ভাগ করে নিয়েছি, এই যে মধ্যমান শ্রেণী অন্তর কত, শ্রেণী 10 থেকে 20, তারপরে তার মধ্যমান বের করতে হবে, মধ্যমানগুলো বের করে নিয়েছি। তারপরে এখানে করেছি ইউ এর মান বের করে নিয়েছি। ইউ মানে কি, এক্স মাইনাস এ বাই এইচ, মানে ভ্যারিয়েবলের যে ভ্যালুটা, সেখান থেকে আমরা এর ভ্যালু অ্যাজুমড মিন বা কল্পিত গড় বাই এইচ। এখানে অ্যাজুমড মিন কত বেরিয়েছে, 45, তাহলে এক্স মাইনাস 45/10 করে নিয়ে আমরা এখানে এফ ধরেছি, এখানে এফ ইউ করেছি। তাহলে তোমরা এখানে করলে সামেশান এফ করলে এন এর ভ্যালু পাবে 100। দাঁড়াও, এন এর ভ্যালু পেয়েছি আমরা হচ্ছে 100। স্ট্রেচ করার জন্য একটু অন্যরকম লাগছিল দেখতে, এবার আশা করি ঠিক আছে। তাহলে আমাদের এখানে এফের ভ্যালু টোটাল সামেশন যদি করি আমরা, এফের ফ্রিকোয়েন্সি যদি কম্পাঙ্ক এগুলো দেওয়া আছে, পরিসংখ্যাগুলো দেওয়া আছে, টোটাল 100, আর এফ ইউ করেছি। এফ ইউ মানে হচ্ছে ইউ এর ভ্যালু -3 আর 8 করলে -24, -2 12, -24, -1 20, -20, এটা তো 0, এটা 18, এটা 40, যোগ করলে আসবে -10। তাহলে গড় বয়স কত আসবে, এ প্লাস সামেশন এফ ইউ বাই এন ইন্টু এইচ। এর ভ্যালু কল্পিত গড় কত, 45, এখানে যেহেতু মাইনাস আছে -10, তাহলে 10/100 ইন্টু 10, তাহলে -1 হলো, তাহলে 44 বছর হবে। ঠিক আছে, তাহলে আগের যে পেজে অঙ্কটা আমরা করছিলাম, এর উত্তর কত হবে বলো তো দেখি। এর উত্তর আসবে হচ্ছে 44 বছর। 44 বছর। আমি পুরো কোশ্চেন পেপারটাই সমাধান করলাম। যদি এর মধ্যে কারো জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।
কোনো ভুল ত্রুটিও হয়ে থাকলে সেটাও আমাকে জানাবে। আর যদি আমাদের এই সলিউশনটা তোমাদের যদি খুব ভালো লাগে, আমাকে লাইক বাটন প্রেস করে উৎসাহিত করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে ভবিষ্যতে তোমরা এরকম আরও অনেক ভিডিও এরকম পেতে পারো। আজ তাহলে এখানে শেষ করছি, পরবর্তী অন্য কোনো পর্বে আবার দেখা হবে। আর সবশেষে বেস্ট অফ লাক, সবার রেজাল্ট যেন ভালো হয় এই কামনা করি। এই করে আমি আজকে শেষ করছি। হ্যাঁ, অবশ্যই একটা কথা, যারা ক্লাস 10 দিয়েছো তারা অবসর সময়ে আমার এই কোশ্চেনের অ্যান্সারগুলো দেখিয়ে তোমরা দেখে নেবে তোমরা কত পেতে চলেছো। আজ তাহলে এখানে শেষ করছি।